অনেক সুন্দর একটি গল্প যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। বাবার দ্বিতীয় স্ত্রী একদিন আমার চেম্বারে প্রেগনেন্সি টেস্ট করাতে এলেন। তিনি একবারেও বুঝতে পারলেন না যার সামনে বসে আছেন সেই তার স্বামীর মেয়ে, আর আমার বাবাও জানেন না তার নতুন স্ত্রীর রিপোর্টে সই করবে তার নিজের মেয়ে। সেই দিন সকালটা অন্যদিনের মতোই শুরু হয়েছিল। রোগীর ভিড় ছিল বেশ ভালো, একে অপর এক রোগী দেখছিলাম। ঠিক তখনই আমার সহকর্মী এসে বলল, ম্যাডাম নতুন একজন রোগী এসেছেন, প্রেগনেন্সি টেস্ট করাতে চান। আমি মাথা নেড়ে বললাম, ভিতরে পাঠান। দরজা খুলে ভেতরে ঢুকতেই আমার হাতের কলমটা থেমে গেল। মহিলার বয়স অনুমানিক 43, হালকা নীল শাড়ি, মুখে এক ধরনের লজ্জা আর অস্থিরতার ছাপ। কিন্তু সেই মুখ আমি ভুলতে পারিনি। 6 মাস আগে ফেসবুকে একটি ছবিতে এই মুখটাই দেখেছিলাম। আমার বাবার পাশে দাঁড়িয়ে হাসছিলেন তিনি। ছবির ক্যাপশনে লেখা ছিল, নতুন জীবনের নতুন শুরু। সেই দিনই জানতে পেরেছিলাম বাবা দ্বিতীয় বিয়ে করেছেন, যে মানুষটা 6 বছর আগে আমার মাকে একা রেখে চলে গিয়েছিলেন। এখনও ডিভোর্স না দিয়ে নতুন সংসার শুরু করেছেন। আমি অবশেষে কখনো বাবাকে ফোন করে কিছু জানতে চাইনি, কারণ তিনি যখন চলে গিয়েছিলেন তখন শুরু আমার মাকেই নয়, আমাকেও ছেড়ে গিয়েছিলেন। 6 বছর ধরে আমাদের খোঁজ নেওয়ারও প্রয়োজন মনে করেনি। মা এখন আমার আর আমার স্বামীর সঙ্গে থাকেন। মা আজও আইনগতভাবে বাবার স্ত্রী, তবুও বাবা যেন আমাদের জীবনের সব সম্পর্ক কাগজে কলমে না ভেঙেও বাস্তব্য শেষ করে দিয়েছেন। ম্যাডাম মহিলার ডাকে বাস্তব্য ফিরলাম। আমি স্বাভাবিক গলায় বললাম, বসুন, কী সমস্যা বলুন। তিনি ইতস্ত করে বললেন, আসলে 2 মাস ধরে মাসিক বন্ধ, একটা পরীক্ষা করতে চাই। আমি পেশাদার ভাঙিতেই প্রশ্ন করতে শুরু করলাম, বয়স কত? 43। স্বামীর বয়স? তিনি হালকা হেসে বললেন, 56। আমার বুকের ভেতরটা যেন কেঁপে উঠল, তবুও মুখে কোনো পরিবর্তন আনলাম না। আগে কোনো সন্তান আছে? তিনি একটু চুপ করে থেকে বললেন, না, আমাদের হয়নি। আমাদের শব্দটা কানে বাজলো। আমি প্রেগনেন্সির পাশে কয়েকটি পরীক্ষা লিখে দিলাম। তারপর বললাম, রক্তের নমুনা দিন, রিপোর্টের বিকেলে পাওয়া যাবে। তিনি কৃতজ্ঞ চোখে তাকিয়ে বললেন, ধন্যবাদ ম্যাডাম। সবাই বলছিল এই বয়সে মা হওয়া ঠিক না, কিন্তু আল্লাহ চাইলে সবই সম্ভব। তার চোখের সেই আশা ভরসা দৃষ্টি দেখে অদ্ভুত এক অনুভূতি হলো। রাগ, ঘৃণা নাকি করুণা আমি নিজেও বুঝতে পারলাম না। তিনি বেরিয়ে যাওয়ার পর অনেকক্ষণ চুপচাপ বসে রইলাম। ঠিক তখনই আমার মোবাইল বেজে উঠল। স্ক্রিন ভেসে উঠল আমার মায়ের নাম। ফোন ধরতেই মা বললেন, মা আজ একটু তাড়াতাড়ি আসিস, তোর বাবার এক আত্মীয় নাকি আমাদের খুঁজছিল, কি যেন জরুরি কথা আছে। আমি অবাক হয়ে বললাম, বাবার আত্মীয় আমাদের কেন? মাও উত্তর জানতে না। ফোন রেখে আবার রোগীর ফাইল খুললাম। ফাইলের ওপর বড় অক্ষরে লেখা স্বামীর নাম। পড়তেই আমার বুক ব্যথা করে উঠল। নামটা ছিল আমার বাবার নাম। বিকেলের দিকে 4-5টা কেমন যেন থমথম হয়ে এলো। চেম্বারের এসিটা সচল থাকা সত্ত্বেও আমার কপাল বিন্দু বিন্দু ঘাম জমছিল। টেবিলের ওপর রাখা রিপোর্টের খামরাট দিকে আমি তাকিয়ে আছি। ল্যাবের ক্যান নিউজ শোনায় একটু আগে রিপোর্টটা দিয়ে গেছে। রিপোর্টে যা এসেছে তা এক কথায় মিরাকল। 43 বছর বয়সে প্রাকৃতিকভাবে
স্কিনশিপ করা কঠিন হলেও বাবার দ্বিতীয় স্ত্রী, যার পুরো নাম সুরাইয়া বেগম, তিনি সত্যি সত্যি গর্ভবতী। প্রতি ভিজ রেজাল্টাট জল করছে। আমি একটা দীর্ঘশ্বাস ফেলে রিপোর্টের কাগজটা ফাইল বন্দি করলাম। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে আমি সুরাইয়া বেগমের পেছনের গল্পটাও জেনে ফেলেছি। আমার চেনা এক কলিগ, যে সুরাইয়ার আগের শ্বশুরবাড়ির এলাকার, তার মধ্যেই জানতে পারলাম সুরাইয়া বেগম আসলে একজন ডিপোসি নারী। দেখতে সুন্দরী, মার্জিত। আগের সংসারে তার 16 বছরের একটা ছেলেও আছে, যে এখন তার বাবার কাছে থাকে। সন্তানকে নিজের কাছে রাখার অনেক চেষ্টা করেও পারেনি সুরাইয়া। সমাজ আর আইনে মার পচে হেরে গেছেন। আর এখন আমার 56 বছর বয়সী বাবার সংসারে এসে তিনি মারিয়া হয়ে একটা বাচ্চা চাইছেন। হয়তো একাকিত্ব ঘষেতে, কিংবা এই নতুন সংসারে নিজের জায়গাটা আজীবনের জন্য পাকা করতে। কিন্তু তিনি জানেন না যে পুরুষটাকে আঁকড়ে ধরে তিনি নতুন স্বপ্ন বুনেছে, সেই পুরুষটা অলরেডি একজন অজান্ত অতীত আর অবাধ্য স্ত্রীকে মাঝ রাস্তায় ফেলে এসেছে। বিকেল ঠিক 4টায় সুরাইয়া বেগম আবার চেম্বারে ঢুকলেন। এবার তার চোখে উত্তর কঠোরতা আর আশা একাকার হয়ে আসছে। আমি রিপোর্টটা তার দিকে এগিয়ে দিয়ে অত্যন্ত পেশাদার গলায় বললাম, অভিনন্দন, আপনার সেটাট পজিটিভ, ইউ আর প্রেগনেন্ট। মুহূর্তের মধ্যেই সুরাইয়া বেগমের চোখ দুটো পানিতে ভরে উঠল। তিনি 2 হাতের মুখ ঠেলে কেঁদে ফেললেন। সেই কান্না আনন্দর, সেই কান্না অস্থিরত্বর। টেবিলের ওপাশ থেকে তার এই আবেগ দেখে আমার ভেতরটা মুচড়ে উঠল। এই মহিলাকে আমি কি করব? ঘৃণা করব নাকি করুণা? তিনি তো হয়তো জানেনও না আমার মায়ের কণ্ঠ ও অস্থিরত্বর কথা। সত্যি বলেছেন ম্যাম, আল্লাহর শেষ রহমত। সুরাইয়া বেগম চোখ মুছে বলছেন, ওনাকে, আমার বাবাকে এখনই ফোন করে জানাই। উনি শুনলে যে কি খুশি হবেন। এই বয়সে এসে আবার বাবা হওয়ার স্বাদ পাবেন, ভাবতেই পারেননি। আমার চেয়ার শক্ত হয়ে এলো, হাত কাঁপছিল, কিন্তু টেবিলের হাতটা চেপে ধরলো নিজেকে। নির্ণয় করলাম সুরাইয়া বেগম ব্যাগ থেকে ফোন বের করতে যাবেন, ঠিক তখনই ওনার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নামটা দেখে আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম হলো। সেখানে লেখা, অর্থন্য আমার জন্মদাতা পিতা। সুরাইয়া বেগম হাসি মুখ ফোনটা রিসিভ করে সিঙ্কার অন করে দিলে। হয়তো তিনি চাইলেন এই খুশির খবরটা ডাক্তারের সামনে ওনাকে দিতে। ওপাশ থেকে বাবার চেনা গভীর কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো, কোথায় তুমি? সেটা করানো হয়েছে? ডাক্তার কি বলল? বাবার গলাটা 6 বছর পর শুনলাম একটুও বদলায়নি। ঠিক একই গলায় একই সময়ে আমাকে মা বলে ডাকতো। আজ অন্য এক নারীর জন্য সেই গলায় কতটা ব্যাকুলতা। সুরাইয়া বেগম লাজুক হেসে বলল, হ্যাঁ, চেম্বারে আছি। ডক্টর ম্যাডাম বললেন, পজিটিভ, আমি মা হতে চলেছি। ওপাশ থেকে বাবা যেমন আনন্দে চিৎকার করে উঠলেন, সত্যি বলছো সুরাইয়া? ও খোদা, আমি এখনই আছি। তোমার চেম্বারের ঠিকানা বলো। আমি নিচে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছি, ওপরে আসছি। সুরাইয়া বেগম আমার দিকে তাকিয়ে বললেন, ম্যাডাম, আপনার চেম্বারের নাম আর ফ্ল্যাটটা ওনাকে একটু বুঝিয়ে বলুন না।
উনি ঠিক চিনতে পারছেন না। সুরাইয়া বেগম ফোনটা আমার দিকে বাড়িয়ে দিলেন। আমার নিজের বাবার সাথে কথা বলতে হবে। স্ক্রিনের ওপাশে আমার সেই বাবা, যে আমার মাকে ডিভোর্স না দিয়েই এই মহিলার সাথে ঘর পাচ্ছে। আমি ফোনটা হাতে নিলাম। ফোনের ওপাশ থেকে বাবার উত্তেজিত কণ্ঠে শোনা গেল, হ্যালো ডাক্তার সাহেব। শুনলাম সুরাইয়া ক্যান সেভ করেছে। অনেক ধন্যবাদ আপনাদের। চেম্বারটা কত তলায়? আমি গভীর একটা শ্বাস নিলাম। আমার গলার স্বর কাঁপল না, বরং একটু অদ্ভুত শীতলতায় রূপ নিল। আমি ফোনের স্ক্রিনে মুখ রেখে অত্যন্ত সন্তুষ্ট এবং চিবিয়ে চিবিয়ে বললাম, লব্য আইড ডায়া গানসিক, লিফটের 4তলা, রুম নম্বর 405, চলে আসুন। বাবা বাবা শব্দটা উচ্চারণ করার সাথে সাথে ওপাশ থেকে এক মুহূর্তের জন্য নিখুঁত নীরবতা নেমে এলো। বাবার ভারী নিঃশ্বাসের শব্দ স্পষ্ট শোনা যাচ্ছিল। কে কে কথা বলছেন? বাবার কণ্ঠস্বর এবার ভয়ে আর অবিশ্বাসে কাঁপতে শুরু করলো। তিনি কি আমার গলা চিনতে পেরেছেন? আমি ফোনটা সুরাইয়া বেগমের হাতে ফিরিয়ে দিয়ে ওনার দিকে তাকালাম। ওনার মুখ তখনও হাসির রেখা, কিন্তু আমার চোখের দিকে তাকিয়ে ওনার হাসিটা আস্তে আস্তে মিলিয়ে গেল। উনি বুঝতে পারছেন না এখানে কি ঘটেছে। আমি রিপোর্টটা বন্ধ করে চেয়ার ছেড়ে দাঁড়ালাম। সুরাইয়া বেগমের চোখের দিকে সোজাসুজি তাকিয়ে বললাম, রিপোর্টের নিচে সাইডটা ভালো করে দেখে নেবেন। ওখানে আমার নাম লেখা আছে, ডক্টর মেহজাবিন রহমান। চলবে। খুব শীঘ্রই 3য় পর্ব পোস্ট করা হবে। সবাই ভালো কিছু বলবেন। চলবে। গল্পটি অনেক সুন্দর। যদি ভালো লেগে থাকে দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।